সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সবেমাত্র শেষ হলো। তোমরা হয়তো সেই আনন্দে এখনো পর্যন্ত মাতোয়ারা হয়ে রয়েছো, কিন্তু একবার খেয়াল করে দেখো যে আমাদের হাতে সময় অত্যন্ত কম। অর্থাৎ অতি দ্রুত আমাদেরকে সেমিস্টার 2 এর পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের যে সিলেবাস রয়েছে তা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পড়াশোনা না করতে পারি, তাহলে এইবারে দ্বিতীয় সেমিস্টারে আমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ আমাদের বড় প্রশ্নের উত্তর দিতে হবে। ফলে সেই উত্তর দেওয়াটা খুব অসম্ভব হয়ে পড়বে। সুতরাং তোমরা প্রত্যেকে সচেতন হও এবং পড়াশোনা শুরু করো। এবং সিলেবাসের এই পাঠ্যগুলোকে দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের যথাযথ সাহায্য করবার চেষ্টা করব। বহু ছাত্রছাত্রী আমার পাশে থেকে আমার সহায়তা নিয়ে বা আমার সঙ্গে যুক্তি পরামর্শ করে তারা পড়াশোনা করছে এবং তারা সাহসিকতার সঙ্গে প্রত্যেক বছর পাশ করে যাচ্ছে, সুন্দর করে রেজাল্ট করছে। তোমরাও আশা করি করতে পারবে। তাই একটু ধৈর্য ধরে শোনো এবং আমার ভিডিওর সঙ্গে থাকো, তাহলে আশা করি তোমাদের দিকে আমি সাহায্যের হাত বাড়াতে পারবো। এখন বলি যে পাঠ্যটা নিয়ে আমি আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইংরেজির একটি পাঠ্য, ক্যাথরিন ম্যানসফিল্ডের রচিত দি গার্ডেন পার্টি। এই গল্পটির আমি মনে করেছি যে গল্পটির আকৃতি যথেষ্ট বড় এবং এতে অনেক চরিত্র রয়েছে বা ঘটনাটা অনেকটা সুদীর্ঘ। সুতরাং এই ঘটনার প্রত্যেকটা অংশকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কাছে না জানা থাকে, অন্তত বাংলায় না জানা থাকে, তাহলে পরে কিন্তু ইংরাজিতে তার উত্তর করাটাও খুব মুশকিল। অর্থাৎ যারা ইংরাজি বাক্য নিজে বানিয়ে লিখতে পারো বা একটু আধটু ইংরাজি লেখার সক্ষমতা রয়েছে, তাদের কাছেও কিন্তু এই বাংলার বিষয়বস্তুটা জানা দরকার, গল্পটার বিষয়ে জানা দরকার। এবং গল্পটার বিষয়বস্তু জানা নয়, নিখুঁতভাবে জানা দরকার। আর যারা ইংরাজিতে সেইভাবে ভালো করে লিখতে পারো না, তাদেরকেও কয়েকটি প্রশ্নের উত্তর যদি তৈরি করে পরীক্ষার হলে যেতে হয়, তাদেরকেও কিন্তু বাংলাটা অবশ্যই জানা দরকার। তাই আমি মনে করি প্রথমেই বাংলা অনুবাদটির প্রয়োজন এবং সেই অনুবাদটি তোমাদের কাছে আজকে আমি করে শোনাবো। তোমরা গল্পটাকে মন প্রাণ দিয়ে শোনো এবং প্রত্যেকটা জায়গাকে স্মরণে রাখবার চেষ্টা করো। আমি চেষ্টা করব বাড়তি কথাকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশ্ন প্রয়োজনীয় জায়গাগুলোকে আলোচনা করবার। তোমরা সেগুলোকে মন দিয়ে শোনো, আশা করি তোমাদের সহায়তা আসবে। যাই হোক, এখন আমি গল্পের কাহিনীর মধ্যে প্রবেশ করি। এই গল্পের শুরুতেই একটা প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয়েছে। অর্থাৎ আজকের দিনটা বেশ উষ্ণ এবং বেশ সুন্দর একটা আবহাওয়া, বাতাসবিহীন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটা সাধারণত গার্ডেন পার্টি হওয়ার জন্য ভালো। গার্ডেন পার্টি মানে বুঝতেই পারছো তোমরা, বাগানে কোনো পার্টি হবে, অনুষ্ঠান হবে, সমারোহের অনুষ্ঠান। তো সেইটা হওয়ার জন্য যথেষ্ট ভালো। লেখিকা বলছেন যে গ্রীষ্মকালের শুরুতে নাকি এইরকম সাধারণত পরিবেশ হয়। নীল আকাশ থাকে এবং আকাশের একটা সোনালি আবরণের বেড়ি দেওয়া থাকে নীল আকাশের চারপাশে। এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ এখন রয়েছে। তাই আজকে এই গার্ডেন পার্টি হবে। তো সেই গার্ডেন পার্টির জন্য প্রকৃতিটা যথেষ্ট সমারোহপূর্ণ বা সৌসাদৃশ্যময়। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের এই যে যারা কাজের লোকগুলো রয়েছে, আমাদের কর্মচারীরা রয়েছে, মানে যে বাড়িতে গার্ডেন পার্টিটা হবে সেখানকার যে কর্মচারীরা বা যারা মালি রয়েছে, তারা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করছে এবং বড় বড় গাছগুলোকে বা ঘাসগুলোকে কেটে সুসাদৃশ্যময় করছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা গোলাপাকৃতিময় স্থান আছে। সেই স্থানটির মধ্যে যে ডেইজি ফুলগুলো রয়েছে সেগুলোকে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য ঘাসগুলোকে কেটে আরও সুন্দর মসৃণ করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে যে অনেকেই মনে করে যে গোলাপ একটা সৌসাদৃশ্যময় ফুল বা সুন্দর ফুল। বাগানের মধ্যে গোলাপের সমারোহ যদি না থাকে তাহলে নাকি সেখানে কোনো অনুষ্ঠান আদি সম্পন্ন করা যায় না, ইত্যাদি সম্পর্কে একটা মতামত লেখিকা এখানে প্রকাশ করেছেন বা উল্লেখ করেছেন। এরপরেই আসি আমরা, প্রাতরাশ এখনো পর্যন্ত শেষ হয়নি। প্রাতরাশ সকালের ব্রেকফাস্ট শেষ হয়নি। এরই মধ্যে কেউ একজন এসে জানিয়েছে বা জানতে পেরেছি যে বাড়ির মানুষেরা যে আমাদের যারা তাঁবু খাটাবে, অর্থাৎ আমাদের এখানে যেটাকে বলা হয় প্যান্ডেল করা বা ইত্যাদি, সেই তাঁবু খাটাবার লোকজন চলে এসেছে। সুতরাং তারা কোন দিকটায় তাঁবু খাটাবে, কেমনভাবে করবে ইত্যাদি তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার দরকার। সেই জন্য এই পরামর্শ দিতে গিয়ে আমাদের যে বাড়ির গৃহকর্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মিসেস শেরিডান, সন্তান সন্ততি রয়েছেন, তারা জানতে চেয়েছেন মায়ের কাছে যে মা কোন দিকে কোথায় তাঁবুটার খাটানো হবে। তো মা জানিয়েছে যে আমি তোমাদের কাছে আজকে আর কিছু বলবো না, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, আমি ধরে নাও তোমাদের অতিথি স্বরূপ এসেছি, সুতরাং তোমাদের মতামতটাই গ্রাহ্য হবে, তোমরা ঠিক করো কোথায় কি হবে। এই ক্ষেত্রে কাকে দায়িত্ব দেওয়া যায়, সেই মায়ের একজন সন্তান যার নাম ছিল মেঘকে দায়িত্ব দেওয়া যাচ্ছে না, কারণ সে মাথার চুল ধুয়েছে এবং মাথায় সবুজ পাগড়ি আটকিয়েছে
আর তার গালের পাশ দিয়ে তার স্প্রিংয়ের মতো পাকানো চুলগুলো গালের পাশে লেগে রয়েছে, সেখান দিয়ে টপ টপ করে জলের ফোঁটা পড়ছে, অর্থাৎ সে অপ্রস্তুত হয়ে রয়েছে, তাকে এখন বাইরে পাঠানো যাবে না। এরপরে বলা হচ্ছে আরেকজনের নাম বলা হচ্ছে জোশ। তো এই জোশের কথা বলা হচ্ছে, জোশকে পাঠানো যাবে না, কারণ সে সিল্কের পেটিকোট পরেছে এবং কিওনো পোশাক পরেছে, পরে প্রজাপতির মতো সিঁড়ি দিয়ে নেমে এসছে। সুতরাং সে শিল্প সৌন্দর্যে যেন আকৃষ্ট হয়ে রয়েছে বা শৈল্পিকতার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তাকেও পাঠানো যাবে না। তাই মা যাকে বেশি ভরসা করে সেই যেন লরা গিয়ে সেই বাইরের লোকেদেরকে যারা তাঁবু খাটাতে এসেছে তাদেরকে যথাযথ নির্দেশ দেয়। লরার হাতে তখন ছিল পাউরুটি এবং তাতে মাখন লাগানো ছিল, সেই সহ সে বাইরে চলে যায়। গিয়ে কিছুটা অপ্রস্তুত হয়, কারণ যারা বাইরে কাজ করতে এসছে তাদেরকে তো খাবার দেওয়া হয়নি তখনও। ফলে নিজের হাতে খাবার থাকা সত্ত্বেও সে একটু অপ্রস্তুত হয়, তবুও সেই খাবারটিকে সে ফেলেও দেয়নি, আর কোথাও রাখবার মতো সেখানে জায়গাও ছিল না। প্রথমে সে তাদেরকে সুপ্রভাত জানায় তার মায়ের মতো কণ্ঠ করে, এবং সেটা করতে গিয়ে কিন্তু বিকৃত হয়ে যায়, ফলে সে লজ্জা পায়। তারপরে সে তাদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা কি তাঁবু খাটাতে এসেছেন? তারা বলেছে হ্যাঁ মিস, আমরা ওই কাজের জন্য এসেছি, তো কোন দিকে কোথায় কি হবে আমাদেরকে একটু বলুন। সেই দলটি যে 4 জন লোক এসেছিল, সেই 4 জন লোকের মধ্যে একজন ছিল রোগা লিগলিকে লম্বা কালো লোক, যেই লোকটির চোখগুলো ছিল নীল বর্ণের। সেই লোকটিকে দেখে লরা বেশ কিছুটা বিস্মিত হয়েছে। লোকটার মধ্যে একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে বা আলাদা রকম একটা পরিবেশের পরিচ্ছন্নতা রয়েছে। তো সেই লোকটিকে সঙ্গে প্রথমে কথা হয়েছিল, তাকে লরা নির্দেশ দিয়েছিলেন ছিল লিলি লনের ওখানে যেন সে তাঁবুটা খাটায়। এই নির্দেশ পেয়ে তাই লিগলিকে লোকটির যেমন বেশ পছন্দ হয়নি, তার সঙ্গে একটা বেটে মোটা মানুষ ছিল, তারও বেশ পছন্দ হয়নি। তারা বেশ চোখ মুখ খিচিয়েছিল এবং তারা এটাতে বেশ ঠিক জায়গা হচ্ছে না বলে মনে করেছিল। এরপরে লরা নির্দেশ দেয় টেনিস কোর্টের ওইদিকে একটা কোণে যদি করা হয়, কিন্তু সেখানে করা যাবে না, কারণ সেখানে ব্যান্ড পার্টি আসবে, তারা বসবে। এই দলের মধ্যে যারা তাঁবু খাটাতে ছিল তাদের মধ্যেই একটি ছেলে জিজ্ঞাসা করেছিল যে মিস তাহলে ব্যান্ড পার্টি করেছেন? তখন লরা তাকে উত্তর দিয়েছিল যে হ্যাঁ, একটা ছোটোখাটো ব্যান্ড পার্টি করা হয়েছে। তো এরকমভাবে কথোপকথন চলেছে। পরবর্তীকালে দেখা গেছে যে সেই লিগলিকে লোকটা হাতে একটা ওই ল্যাভেন্ডারের ডগাটাকে ধরে নিয়ে সে নাকের কাছে নিয়ে এসে তার গন্ধটাকে অনুভব করছে। ল্যাভেন্ডারের গন্ধ অত্যন্ত মৃদু, সেই গন্ধকে অনুভব করার মধ্যে দিয়ে লোকটার একটা অন্য দিকভঙ্গিমা লরার চোখে পড়েছে। এগুলোকে একটু একটু উল্লেখ তোমাদের কাছে করে দিয়ে যাই, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে লরা বলেছিল যে তাহলে ওই লরাকে ওই রোগা লিগলিকে লোকটা উপদেশ দিয়েছিল যে তাহলে ওই দিকটা করে করব, কিন্তু সেই দিকে ছিল কারাকা গাছ। আমরা এখানে কারাকা গাছের বিবরণ পেয়েছি গল্পের মধ্যে, যে সেগুলো নাকি বড় উজ্জ্বল এবং মসৃণ পাতা, সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং তার একটা বড় হলুদ রঙের ফল হয়। তো সেগুলো মরুদ্যানে সাধারণত দেখতে পাওয়া যায়, সেই সৌন্দর্য এখানে প্রকাশ পাচ্ছে। সুতরাং সেগুলোকে কি ঘিরে আটকে দেওয়া উচিত নয়। লনের মধ্যে সেগুলো থাকলে বা বাগানে সেগুলো থাকলে যত অতিথিরা আসবে তারা বেশ সেগুলো দেখতে পাবে বা সৌন্দর্যটা আরও বেশি করে প্রকাশ পাবে। তো এইরকম কথোপকথন হওয়ার পরে তাদেরকে একটা দিক দেখানো হয়েছে যে ওই দিকে গিয়ে আপনারা করুন, বা তারা নিজেরাই তাদের পিঠে একটা করে বড় বড় ব্যাগ ছিল, যন্ত্রপাতি ব্যাগ, এবং তাদের হাতে ছিল লাঠি, ক্যানভাস দিয়ে সেই লাঠিগুলোকে জড়ানো ছিল। তো তারা নিজেরাই ঠুকঠাক যন্ত্রের শব্দ শুরু করে, কেউ বা তাদের মধ্যে গান করতে শুরু করে, কেউ বা শীষ দিতে শুরু করে, ইত্যাদি করে তারা কাজকর্ম শুরু করেছে। এই সময় লরা কিন্তু তার একটা ওই পাউরুটিতে কামড় দিয়েছে এবং তাদের কাজকর্মের একটু তদারক করেছে। এমন সময় লরাকে ভিতর থেকে ডেকে পাঠানো হয়, তার নাকি কোনো ফোন এসেছে। তাই সে গাড়ি বারান্দার ভিতর দিয়ে যখন যাচ্ছিল তখন দেখলো যে তার বাবা এবং লরি দুজনে মিলে হ্যাটগুলোকে পরিষ্কার করছিল, কারণ তারা অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছে। সে লরির কাছে গেল এবং লরির সঙ্গে বেশ কিছু কথোপকথন করলো। লরি তাকে জানালো যে, লরি হচ্ছে এদের ভাই, লরি তাকে জানালো যে তার যে কোটটা যেন সে পরিষ্কার করে রাখে বা ইস্ত্রি করে রাখে, সেটা তার পরবার প্রয়োজন। ইত্যাদি কথোপকথন হওয়ার পরে দু ভাই বোন দুজনকে আলিঙ্গন করলো এবং একে অন্যকে সহানুভূতি জানালো। এর পরবর্তী সময়ে সে তাড়াতাড়ি করে গিয়ে তার টেলিফোনটি ধরে এবং সেখানে কথা হয়। কিটি নামক কেউ একজন ওই প্রান্ত থেকে কথা বলছে, যে কিটি ছিল আমাদের এই লরার বন্ধু। সুতরাং সেই কিটিকে নির্দেশ দেওয়ার জন্য তার মা জানিয়েছে যে, সিঁড়ি দিয়ে তার মা নামছিল, সেখান থেকে সে জানিয়েছে যে কিটিকে যেন লরা বলে আগের রবিবারে যে হ্যাটটা সে পরে এসেছিল তাকে খুব সুন্দর দেখাচ্ছিল, এবারেও যেন সেইটা পরিধান করে সে আসে।
এরপরে বাইরের দিকে কোনো শব্দ হয়েছে, কোনো পুরুষালী শব্দ। সেখানে দেখা গেছে যে একজন ফুল বিক্রেতা এসেছে এবং সেই ফুল বিক্রেতার তার মা তাকে ফুল আনবার জন্য আদেশ দিয়েছিল। সে প্রচুর পরিমাণে গোলাপি রঙের লিলি ফুল নিয়ে এসেছে। তো লরা চায়নি, এত ফুলের সমারোহের কী প্রয়োজন আছে, এত ফুল বোধহয় মা অর্ডার দেয়নি, তাই মায়ের কাছে জানতে গেছিলো এবং মা তাকে জানিয়েছে যে না সে অনেকটাই ফুলের অর্ডার দিয়েছে, কারণ গত দিনে সে যখন ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, ভিতরে সুসজ্জিত আকারে ফুলগুলো ছিল, সেগুলোকে দেখে তার খুব ভালো লেগেছিল এবং ফলবশত সে এত পরিমাণে একটা ফুল এখানে অর্ডার দেয়। বা এই অনুষ্ঠান ছাড়া তো এত ফুলের ব্যবহার করা যায় না, তাই তার মনের আশাটা বা আকাঙ্ক্ষাটাকে সে পূরণ করতে বাধ্য হয়। এরপরে ফুলগুলোকে গাড়ি বারান্দায় সাজিয়ে রাখতে বলা হয়। তাদের একটি চাকর ছিল যার নাম হ্যান্স, তাকে বলা হয় যে ধূমপান কক্ষে চেয়ারগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেখানে তাদের ড্রয়িং রুমের মধ্যে তাদের পিয়ানোটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং সেটাকে ঝেড়ে মুছে পরিষ্কার রাখা হয়, কারণ বিকেলবেলা গান করারও একটা অনুষ্ঠান হতে পারে বা কেউ কাউকে গান করার অনুরোধ করতে পারে, সুতরাং পিয়ানোটাকে রেডি করে রাখা দরকার। এরপরে একজন কাজের লোক এসে জানিয়েছে, মিসেস সেরিডানকে জানিয়েছি যে মা রাঁধুনি স্যান্ডউইচের ফ্ল্যাগ চাইছে। স্যান্ডউইচের ফ্ল্যাগ বলতে অনেক প্রকারের স্যান্ডউইচ হবে, তো সেই প্রত্যেকটা প্রকারের সামনে একটা করে ফ্ল্যাগ লাগিয়ে চিহ্নিত করা হবে কোন স্যান্ডউইচটা কোন প্রকৃতির, সেই জন্য সেই ফ্ল্যাগ চাইছে। মা তাড়াতাড়ি করে লরাকে সঙ্গে নিয়ে রুমের মধ্যে যায় এবং সেখানে গিয়ে সে যেখানে ফ্ল্যাগগুলোকে আগে লিখে রেখে দিয়েছিল সেগুলো খুঁজে পায়নি, ফলে আবার সেগুলোকে লিখতে নির্দেশ দেয়। পরবর্তীকালে দেখা যায় যে খামের মধ্যে তিনি সেগুলো ভরে রেখে দিয়েছিলেন, সেগুলো ডাইনিং হলের ঘড়ির পিছনে সেটা রাখা রয়েছে। রাঁধুনির কাছে তৈরি করা স্যান্ডউইচের এই প্রকারভেদ দেখে জোশে প্রচণ্ড আনন্দ হয় এবং সে বলেছিল যে আমি এখনও পর্যন্ত এত রকমের স্যান্ডউইচ কোনো দিন দেখিনি। গডবার্স হচ্ছে একটা সংস্থা, সেই সংস্থা থেকে ক্রিম পাফ আনবার কথা। এই ক্রিম পাফ সাধারণত বাড়িতে কেউ তৈরি করে না, এগুলোকে সেখান থেকে রেডিমেড কিনে ফেলা হয়, তাই সেখান থেকে লোকজন এসছে সেগুলো দেওয়ার জন্য। এই পাফগুলো তাদের প্রত্যেকের কাছে প্রচণ্ড আকর্ষণীয় হয়েছে বা ভালো লেগেছে। রাঁধুনি সেই পাপগুলোর ওপর থেকে চিনি মাখানো বরফ পরিষ্কার করে দিয়ে সেগুলোকে গুছিয়ে রাখবার ব্যবস্থা করেছিল। এই সময় লরাকে রাঁধুনি জানিয়েছে যে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা না, লরারা যে স্থানে বসবাস করে তার থেকে নিম্নভূমিতে কিছু বস্তিবাসী রয়েছে যারা অত্যন্ত গরিব, রাস্তার ঠিক ওই পারে তাদের বাসা। সেইখানকার মধ্যে একজন পুরুষ মানুষ যে কিনা ছিল গাড়োয়ান বা গাড়ি চালাতো, সে আজকে তার গাড়ি করে যাচ্ছিল, যখন ট্র্যাকশন ইঞ্জিনের সামনে ভয় পেয়ে যায় এবং তারা থেমে যায়, ফলে লোকটি ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে এবং সাথে সাথে মারা যায়। লোকটির নাম ছিল স্কট। লোকটির একটি স্ত্রী এবং 5টি সন্তান রয়েছে, ফলে তারা খুব অসহায় হয়ে পড়েছে বা ইত্যাদি একটা ঘটনার কথা এ জানায়। লরা এই কথা শুনবার পর তার মনে প্রচণ্ড আঘাত হানে। সে তার পাশে থাকা জোশকে জানিয়েছিল যে তাদের এই অনুষ্ঠান বন্ধ করা উচিত, কারণ তারা এইভাবে ব্যান্ড পার্টি বাজিয়ে গান বাজনা করে লোকজন এনে হইহুল্লার করে এত বড় একটা উৎসব প্রতিপালন করবে, অথচ তাদেরই প্রায় প্রতিবেশী সামনাসামনি বাড়ি, সেরকম একটা বাড়ির মানুষ মারা গেছে, তার সন্তানরা অসহায় হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে তার স্ত্রী হয়তো বেদনায় কান্নায় ভেঙে পড়েছে, সেই অবস্থায় তাদের এমন আনন্দ উৎসব করা উচিত নয়। জোশ কিন্তু লরার এই কথা মেনে নেয়নি। জোশ বলেছিল যে তুমি যদি এরকম করতে চাও তাহলে জীবনে কোনো উন্মাদনার কাজ, কোনো আনন্দের কাজ তুমি করতে পারবে না, মানুষের কথা যদি ভাবতে থাকো, সুতরাং আমি এই যে তোমাকে মত দিতে পারছি না। এখান থেকে পাকাপোক্ত মত নেওয়ার জন্য তাড়াতাড়ি করে লরা চলে গেছিল তার মায়ের কাছে। মিসেস সেরিডানও কিন্তু তাকে এই ব্যাপারে সমর্থন করেননি, বরঞ্চ তিনি তাকে বুঝিয়ে বলবার চেষ্টা করেছিলেন যে অনুষ্ঠান যেমনিভাবে হচ্ছে হোক, এত মানুষকে বলা রয়েছে, সুতরাং তারা আসবে ইত্যাদি। এবং সেই সময় তাকে একটা টুপি উপহার দিয়েছিলেন, সেই টুপিটা পরতেও তিনি বলেছিলেন, যেখানে একটা সোনালি রঙের লিলি ফুল লাগানো ছিল। এরপরে লরা আস্তে আস্তে নিজের মনকে পরিবর্তন করে এবং দুপুর 1:30টার মধ্যে তাদের খাওয়া দাওয়া শেষ হয়।
আর 2:30-র মধ্যে তারা পার্টিতে অংশগ্রহণ করবার জন্য বা পার্টির মানুষদের আহ্বান করবার জন্য প্রস্তুত হয়ে পড়ে। এরপর দলে দলে মানুষজন আসতে থাকে, উৎসব অনুষ্ঠান চলতে থাকে, ব্যান্ডের গান বাজনাও চলতে থাকে, সুন্দরভাবে অনুষ্ঠানের সমারোহ চলে। লরার এমন সুন্দর পোশাক দেখে বা তার সুসজ্জিত রূপ দেখে অনেকেই তাকে প্রশংসা করেছে। লরা মানুষের কাছ থেকে এই প্রশংসা পেয়ে, বিশেষ করে তার ভাই লরি তাকে প্রশংসা করেছে এবং মানুষের কাছে তখন গিয়ে বা যারা নিমন্ত্রিত তাদের কাছে গিয়ে জানতে চেয়েছে তারা চা পান করেছে কিনা, তারা পাপ আইসক্রিম নেবে কিনা ইত্যাদি, এবং প্যাশন ফ্রুট আইসক্রিমগুলো সত্যিই অসাধারণ হয়েছে ইত্যাদি কথা সে তাদেরকে জানায়। ধীরে ধীরে ক্রমশ দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলতে থাকে, বিকেল শেষ হতে থাকে এবং এক সময় তারা অনুষ্ঠান শেষ করে তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে মায়ের সাথে একে একে মানুষকে বা আমন্ত্রিতদের বিদায় জানায়। এই বিদায় পর্ব শেষ হবার পর তারা অত্যন্ত ক্লান্ত হয়, ফলে কফি পান করবার জন্য সকলে মিলে তাঁবুর নিচে বসে। আর সেই সময়েই মিসেস শেরিডান লরাকে ডেকে বলেছিল যে যে সমস্ত খাবারগুলো বেঁচে রয়েছে, অর্থাৎ স্যান্ডউইচ, কেক, পাপ সমস্ত কিছু গুছিয়ে একটা ঝুড়ির মধ্যে ভরে নিয়ে এবং তার সঙ্গে কিছু লিলি ফুল নিয়ে যেন সেই বাড়িতে গিয়ে দিয়ে আসা হয় যাদের জীবনে হতভাগ্য নেমে এসেছে। এতে লরা কিন্তু প্রথমে পছন্দ করেনি, লরা কিন্তু এতে রাজি হয়নি। তার মনে হয়েছিল সেই মহিলা কি এগুলো নেবে, এগুলো কি তাদের পক্ষে নেওয়া সম্ভব? আমাদের এই অনুষ্ঠান সূচির পরে যে খাদ্য বেঁচে গেছে সেইটা তাকে এই মুহূর্তে তাদের এই অসহায় অবস্থায় দিতে যাওয়াটা কি মানবিকতায় ঠিকঠাক বলে বোধগম্য হয় ইত্যাদি। কিন্তু তার মা তাকে আবার পুনরায় বুঝিয়েছে এবং তাকে জোর করেছে যে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে যে লিলি ফুলগুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেগুলো বাস্তববাদী জোশে বলে যে সেই ফুলগুলোকে নিয়ে গেলে তার থেকে, সেই কাণ্ড থেকে বিভিন্ন রকমের রঙের প্রাদুর্ভাব তাদের পোশাকে লাগবে, সুতরাং সেগুলো নিয়ে যাওয়াই ভালো। ফলে সেটাকে পরে ক্যান্সেল করা হয় বা বাদ দেওয়া হয়। কিন্তু খাবার দাবারগুলোকে নিয়ে লরা সেখানে গিয়ে পৌঁছয়। সেখানে অনেক মানুষের সমারোহ, বিভিন্ন স্টেপিংয়ে বিভিন্ন রকম মানুষ বসে রয়েছে। তারা লরাকে দেখে আস্তে আস্তে পথ ছেড়ে দেয়। এরপরে গিয়ে সে পৌঁছয়, একটি মেয়ের সঙ্গে দেখা হয়, তাকে জিজ্ঞাসা করে মিসেস স্কটের বাড়ি কোনটা। সে দেখিয়েছিল যে সামনের বাড়িটা। তারপরে তাকে নিয়ে ভিতরে যায়। ভিতরে গিয়ে একজন রমণীকে দেখতে পাওয়া যায় যে পিছন ফিরে বসেছিল ঘরের মধ্যে। তার কাছে গিয়ে ওই মেয়েটি জানিয়েছিল যে একজন যুবতী এসেছে। সেই রমণী তখন তার দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হয়েছিল, অবাক হয়ে তাকিয়েছিল, কোনো সম্ভাষণ করেনি। ফলবশত যে মেয়েটি তাকে ডেকে নিয়ে গিয়েছিল সেই মেয়েটি কিন্তু পরবর্তীকালে ক্ষমা প্রার্থনা করেছে যে তাকে ক্ষমা করুন, সে তো অসহায় অবস্থায় রয়েছে, সুতরাং সে আপনাকে অভ্যর্থনা জানাতে পারেনি। যাই হোক, লরা এর জন্য মানসিকতায় কোনো রকমের কষ্ট পায়নি, কিন্তু তার কষ্ট লাগছিল তার এই উজ্জ্বল পোশাক এবং এই সমস্ত খাবারগুলো নিয়ে আসার জন্য। পরবর্তী সময়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সে লরা খাবারের সেই ঝুড়িটিকে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেই মেয়েটি তাকে আহ্বান করে পাশের ঘরে নিয়ে যায় এবং সেখানে সেই মৃতদেহটি তখনও পর্যন্ত ঢাকা দেওয়া পড়েছিল। তাই সেই মেয়েটি বলেছিল যে আপনি ভয় পাবেন না বলে তার মুখ থেকে কাপড়টিকে সরিয়ে দেওয়া হয়েছিল। দেখেছিল লরা যে একটা মানুষ যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তার মধ্যে কোনো আঘাত নেই, কোনো কষ্ট নেই, কোনো বেদনা নেই, সে একটা অন্য জায়গায়, অন্য সাম্রাজ্যে আজকে গিয়ে পৌঁছে গেছে। এই দৃশ্য দেখে লরার চোখে জল আর সে রাখতে পারেনি, কাঁদতে শুরু করেছিল। তারপরে সে সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় তার লরির সাথে দেখা হয়, এরকমভাবে মানসিক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সেই মৃতদেহটা অত্যন্ত বিভৎস ছিল কিনা তাই দেখে সে ভয় পেয়েছে কিনা জানতে চায়। কিন্তু লরা তাকে জানিয়েছিল যে না, সেটা বিভৎস ছিল না, অত্যন্ত সাধারণ ছিল এবং অত্যন্ত একটা ফুলের মতো, নিষ্পাপ ফুলের মতো যেন সে দেহটা পড়ে রয়েছে। সুতরাং সেটা দেখে তার ভয় হয়নি। তার বেদনা, তার কষ্ট, তার অন্তরের ব্যথা তাকে কান্না এনে দিয়েছে। এই বলে দুই ভাই বোনে অবশেষে বাড়ির দিকে ফিরতে শুরু করে। এই ছিল গল্পটার বিষয়বস্তু। আমি আবারও বললাম, বেশ কিছু জায়গা আমি ছেটে কেটে তোমাদের সামনে আলোচনা করেছি, শুধুমাত্র যেগুলো জায়গাগুলো না বললে নয় সেইটা, কারণ গল্পটা এতই বড়, এর পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা লাইনকে ওইভাবে বলে যাওয়া সম্ভব নয়। আর তোমরা যদি ইংরাজির পাশে রেখে বাংলাটাকে পড়তে যাও সেটাও বেশ অসুবিধাজনক। তাই আমি তোমাদের বলবো যে জায়গাটা থেকে প্রশ্ন হবে, যেমন তোমরা যদি জিজ্ঞাসা করো কোন জায়গায় প্রশ্ন হবে, দু একটা উদাহরণ ছোটো ছোটো বলছি আমি, কারণ এত বড় ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সুতরাং এতটা ভিডিও তোমরা দেখতেও তোমাদের ভালো লাগবে না একসঙ্গে। আমি পরবর্তীকালে চাইবো যে এর দ্বিতীয় এপিসোড বা কোনো অন্য আলোচনা করবার জন্য। তো এই এপিসোডে শুধুমাত্র অল্প একটু কথা আমি আর বলে যেতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যেমন ধরো কি কি খাবার দাবার নিয়ে লরা ওই যে স্কট মারা গেছিলো তার বাড়ির দিকে যাচ্ছিল, তো তার বাড়িতে কে আহ্বান করে তাকে প্রবেশ করালো,
সেখানে গিয়ে কার সঙ্গে মিলিত হলো? আচ্ছা, স্কটকে লরাকে যখন সেই মৃতদেহটা মুখটা কাপড় সরিয়ে দেখানো হয়েছিল বা তার দেহটা দেখানো হয়েছিল, তখন লরার কি অবস্থা হয়েছিল বা সে কেন কেঁদে ফেলেছিল, কাঁদছিল কেন, ইত্যাদি এরকম ছোট ছোট প্রশ্ন। তোমাদের তো জানো 2 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর জন্য তোমাদের এই ছোট ছোট জায়গাগুলো, নাম পরিচিতিগুলো, জায়গাগুলো, কে কী বলছে, কে কী করছে ইত্যাদি জানতে হবে। কী কী খাবার হয়েছিল, মানুষজনেরা এসে কাকে প্রশংসা করেছিল, কেন প্রশংসা করেছিল, সে কী পোশাক পরেছিল, অনেক প্রশ্ন। তাই তোমাদের এই যে গল্পের কাহিনীটা বলে গেলাম, এখান থেকে অনেকগুলো প্রশ্ন বোঝবার জন্য তোমাদের উপকার হবে আশা করি। তোমরা কমেন্টে জানিও তোমাদের আশা উপকার হচ্ছে কি না। যদি তোমাদের সত্যিই এটা কাজে লাগে, সত্যিই তোমাদের আমি ভাবধারাকে পাল্টাতে পারি বা তোমাদের পড়াশোনায় সহযোগিতা করতে পারি, আবার নতুন করে উদ্যম নিয়ে অন্য ভিডিও করে তোমাদেরকে সহযোগিতার হাত বাড়াবো। এই বলে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম।